আজ তেকুকের বাসরাত। জমিদার পরিবারের সদস্য হওয়ার সত্ত্বেও এক পতিতার নারীকে বিয়ে করে যেন এক নতুন রচনা শুরু করলো জাংকুক। সমাজের চোখেতে যাই হোক না কেন তাতে জাংকুকের কোনো কিছু আসে যায় না, কেননা জাংকুকের মনের রাজত্বে তের স্থান সবার চাইতে উপরে। তাই তো সমাজের বিরুদ্ধে গিয়েও তেকে বিয়ে করে ফেলেছে জাংকুক। আজকে তেকে ভালোবাসা ডুবিয়ে দিচ্ছিল। দুজনের স্পর্শকাতর মুহূর্তগুলো আনন্দদায়ক ছিল। ঠিক সেই সময় তের লুকিয়ে রাখা অস্ত্রটি দিয়ে জাংকুককে এক নিমিষে ক্ষতবিক্ষত করে ফেললো। বিছানাটি জাংকুকের রক্ত লাল বর্ণ ধারণ করলো। তের আঘাতে জর্জরিত জাংকুক ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না। তের মুখের উপরে জাংকুকের রক্ত লেগে আছে, কিন্তু তের চোখে মুখে এক তৃপ্তির নেশা স্পষ্ট, যেন বহু বছর ধরে অপূর্ণ কাজটি আর সম্পূর্ণ করতে পারলো তে। কেন খুললে তে? কথাটা পুরোপুরি শেষ করতে পারলো না জাংকুক। এর আগে জাংকুক সেন্সলেস হয়ে পড়লো। তে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তখনই তাদের দরজায় টোকা পড়লো। জিমি নতুন দম্পতির জন্য হাতে করে 2 গ্লাস দুধ নিয়ে এসেছিল। তেও আর বেশি দেরি করলো না, রক্তাক্ত অবস্থাতেই দরজাটা খুলে দিল। জিমিন দরজা খুলতেই তের রক্তাক্ত হাত এবং জাংকুককে এরকম অক্ষত অবস্থায় বিছানায় দেখে এক জোরে চিৎকার দিল। চিৎকারটা এত জোরে দিল যে পরিবারের সবাই একত্রিত হয়ে গেল। জাংকুকের মা এসেই তের গালে নগদে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। নর্তকী কোথায় গেল? আমার ছেলে রক্ত খাওয়ার ইচ্ছা ছিল না তোর? এই ইচ্ছাটা তো পুরো রয়ে গেছে এখন। তে কোনো কথারই কোনো উত্তর দিল না, এক দৃষ্টিতে শুধুমাত্র জাংকুকের অক্ষত রক্তাক্ত দেহের দিকে তাকিয়ে আছে। পরিবারের সদস্যরা আর দেরি করলো না, সাথে সাথে গাড়িতে করে জাংকুককে হসপিটালে নিয়ে যাওয়া হলো। জাংকুকের অবস্থা খুবই খারাপ, বাঁচবে কিংবা মরবে সেটাও বলা যাচ্ছে না। তেকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে যেন তে কোনোভাবেই এখান থেকে পালাতে না পারে। কিছু ঘন্টার মধ্যে তদন্ত শুরু হয়ে গেল। তদন্তের জন্য জাংকুকের বন্ধু সুগা, যে কিনা বিরাট বড় একজন পুলিশ অফিসার, সে তদন্তের জন্য এসেছে। তদন্তে প্রমাণিত হয়ে যায় যে তেই জাংকুককে মারার চেষ্টা করেছে। তাই তো জিজ্ঞাসাবাদের জন্য তেকে ডেকে নেয় সুগা। কেন করলেন আপনি এমনটা? আমার বন্ধু তো পুরো দুনিয়ার সাথে যুদ্ধ করে আপনাকে বিয়ে করেছে, জমিদার বাড়ির পুত্রবধূ বানিয়েছে আপনাকে। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছে। তবু কেন আপনি ওকে মারতে চাইলেন? কারণটা কি? আমার মতো একজন পতিতাকে বিয়ে করে আমার উপর দয়া করিয়েছে, এটা বুঝতে চাইছো? আর আমার জীবনে যে কালো অধ্যায়গুলো হয়েছে, আমার জীবনে সব কালো অন্ধকার দিনগুলোর কারণ একমাত্র ও। এগুলোর বিচার আমি কার কাছে চাইবো? তোমাদের কাছে? তোমরা করতে বিচার? আপনার কথা বলতে আমি কোনো কিছু বুঝতে পারছি না। আপনি কিছু বলে যাচ্ছেন, বুঝতে পারবে না, কারণ তোমরা আমার জীবনে আসল কাহিনী জানো না। যদি জানতে তাহলে বুঝতে পারতে। আমি না, আসল ভিলেন জাংকুক। ও আমার জীবনটাকে নষ্ট করেছে, আমি ওর জীবনকে না। তো এরপর তে নিজেদের কাহিনী বলা শুরু করলো, 4 বছর আগের ঘটনা। এই কারণে আমি দেশে ফিরতে চাই না, কারণ আমি দেশে ফিরলে তুমি আমার বিয়ের ব্যাপার নিয়ে আমাকে পাগল করে দাও। আজব তো, তোর বিয়ের বয়স হয়েছে, তুই বিয়ে করবি না? তাছাড়া তুই হচ্ছে সেই গ্রামের জমিদার বংশের অভবিষ্যৎ জমিদার, তোকে জমিদারিত্ব করতে হবে না? ও ফাম্মু, তোমাকে আমি 1000 বার বলছি না তো আমাদের জমিদারিত্ব ভালো লাগে না, তুই গ্রাম আর না তুই গ্রামের মানুষ। হ্যাঁ, তোর তো এইসব ভালো লাগবে না। তোর তো ভালো লাগবে যে বিদেশে একটা গার্লফ্রেন্ড জুটাইছো, 2 দিন পর তোরে ছাইড়া দেয়, ওই ছাকা দেয়, ওই ছাকা খাওয়া মেয়ে তোর ভালো লাগে। ও ফাম্মু, তুমি যার কথা বলতেছো আমার প্রাক্তন হয়, আর আমার প্রাক্তনের সাথে আমার কোনো সম্পর্কই নেই। আর যার সাথে সম্পর্ক নেই তার ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই না। এটা বলেই জাংকুক নিজের মাকে ঝাড়ি দিয়ে সেখান থেকে চলে যায়। আসলে জাংকুক নিজের প্রাক্তনের ব্যাপারে কোনো কথাই সহ্য করতে পারে না। সকাল সকাল ভোরের দিকে মার সাথে তর্ক হয়ে মাথাটা একদমই খারাপ হয়ে গিয়েছে জাংকুকের। কোনো কিছু ভালো লাগছে না, সবকিছুতেই বিরক্ত লাগছে। তাই তো খোলা হাওয়া নেওয়ার জন্য একেবারে ছাদের উপর চলে গেল। জমিদার বাড়ির ছাদের উপর থেকে পুরো গ্রামের সুন্দর দৃশ্য দেখা যায়, বিশেষ করে এই দিঘির দৃশ্যটা জাংকুকের বেশ পছন্দ। যখনই আসে মনটা একদম ভালো হয়ে যায়। আসলে জাংকুক নিজের গ্রামকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু গ্রামের মানুষদেরকে জাংকুক একদমই সহ্য করতে পারে না। মনটাকে ভালো করার জন্য প্রাকৃতিক হাওয়া নিচ্ছিল জাংকুক। ঠিক সেই সময় একটা চেহারার দিকে জাংকুকের চোখ আটকে যায়। এত দূর থেকেও সেই রমণীটির সৌন্দর্য জাংকুককে মুগ্ধ করে দেয়। এক নজরে জাংকুক সেই মেয়েটির দিকে তাকিয়ে রয়েছিল। এত দূর থেকেও সেই রমণীটির সৌন্দর্য জাংকুকের কাছে পুরো পানির মতো স্বচ্ছ মনে হচ্ছিল। রমণীটির চুলের উপরে সূর্যের আলো পড়াতে রমণীটির চুলের রং একদম বাদামির মতো লাগছিল। দূর থেকে বোঝা যাচ্ছিল মেয়েটির গায়ের রং ধবধবে সাদা, ঠোঁটের কালারগুলো টকটকে লাল টমেটোর মতো, এবং চোখ মুখের অ্যাক্টিভিটিস তো অতুলনীয়। মেয়েটি ফুলের সাথে খেলা করে যাচ্ছে। মেয়েটি হয়তো বা ভেবেছিল আশেপাশে কেউই নেই, তাই তো ভোরবেলা আপন মনে মাঠের পাশে দিঘির পাশে নেচে বেড়াচ্ছিল। এই সবকিছু দূর থেকে নোটিস করছিল জাংকুক। মেয়েটির অ্যাক্টিভিটিস জাংকুককে বেশ আনন্দই দিচ্ছিল। জাংকুক মনে মনে ভাবতে লাগে যে এই মেয়েটির উপর সে পুরো একটা উপন্যাস লিখে ফেলতে পারবে, কারণ মেয়েটি জাংকুকে দেখা শ্রেষ্ঠ একজন সুন্দরী। সে নিজের গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসলেও এই মেয়েটির মতো সুন্দরী মেয়ে সে জীবনেও কখনো দেখেনি। এই প্রথম যে গ্রামে এসে এত সুন্দরী একটা রমণী দেখা পাবে, এ তো জাংকুক কখনো এক্সপেক্টও করেনি। জাংকুক আপন মনে এসব ভাবতে থাকে। ছি, লজ্জা করো না রে, এত দূর থেকে একজন জমিদার হয়ে একটা মেয়ের দিকে কোনো যদি দিতে সস্তা, আবার টের দিকে। ও আচ্ছা, তার মানে সুন্দরী রমণীটার নাম তে? কেন রে, তুই কি নিজের উপন্যাসের নায়িকা বানাবি নাকি ওকে? আবার দূর থেকে বোঝা যাচ্ছে চেহারাটা একদম নায়িকার মতো। আমার উপন্যাসের নায়িকা হলে সমস্যা কোথায়? ওরে বাবা, তাহলে কবির মশাই আমি একটা কাজ করি, ওকে না আপনার কাছে নিয়ে আসি। দেখুন না কথাবার্তা বলে উপন্যাসের নায়িকা বানাচ্ছেন, জীবনের নায়িকা বানাবেন কিনা সেই সিদ্ধান্ত আপনার। আমি তোর বিয়ে লাগলে একটা থাপ্পড় দিব ধরে পাকনামি করলে। এটা বলে জিমিনকে ছাদ থেকে বিদায় করার পর
তখনই গিটার বাজাতে শুরু করলো। জাঙ্কুকের গানের সুর একেবারে তার কান পর্যন্ত পৌঁছে গেল। তো এক দৃষ্টিতেই জমিদার বাড়ির ছাদের উপর তাকিয়ে আছে। জমিদার সাহেব আবার সকাল সকাল গান শোনার অভ্যাসটা কবে থেকে শুরু করলেন? এখন থেকে ভোরবেলা আর আমার এখানে এসে নাচা হবে না। তোরে আমি কতবার বলছি এই ভোরবেলা তুই একলা একলা যে এখানে আসোস, গ্রামের মানুষ থেকে কি বলবে বলতো? কি আর বলবে চাচি, আমি কি সবসময় বাসা থেকে বের হই নাকি? এই ভোরবেলায় তো একটু বের হই যেন আমাকে কেউ না দেখে। কিন্তু এখন তো মনে হচ্ছে এই ভোরবেলাও আমার বের হওয়া হবে না। কেমনে কেমনে আবার কোন পর তোর দিকে তাকাইছে আমাকে বলতো? টিঙ্গি টুঙ্গি ভেঙে দেবো ধরে ওটা। উফ চাচি তুমিও না পারো। আচ্ছা বাদ দাও, চলো বাসায় চলো। বিকেলের মাঝামাঝি সময় আকাশটা পুরোপুরি মেঘলা। ইয়ংতানকে খোঁজার বাহানায় বাসা থেকে বেরিয়ে যেতে আসল উদ্দেশ্য হচ্ছে নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করা। এতদিন পরে আসছো আমার সাথে দেখা করতে, এতদিন কই ছিলা? আহা আমার সাথে প্লিজ এভাবে কথা বলো না, আমি এত কষ্ট তো তোমার জন্যই করছি। আর মাত্র একটা সপ্তাহ, এই শুক্রবারে আমি আমার বাবা মাকে তোমার চাচা চাচির বাসায় পাঠাবো। আমার মনে হয় তোমার চাচা আমার হাতে তোমার হাতটা দিয়ে দিবেন। বোকামের মুখে বিয়ের কথা শুনে তার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। এত বছর ধরে যাকে ভালোবেসে এসেছে তাকে অবশেষে বিয়ে করতে পারছে, এই চাইতে আনন্দের আর কি হতে পারে? তার চাচা চাচি যে তাকে বোকামের সাথে বিয়ে দিয়ে দিবে এতে তের কোনো সন্দেহ নেই। বোকাম একটা ভালো ছেলে, এত বছর ধরে তাকে ভালোবাসে, আর তেও তো বোকামকে অনেক বেশি ভালোবাসে। অবশেষে তাদের ভালোবাসার পূর্ণতা চলে আসবে। তাই বোকামকে কিছু বলতে যাবে তখনই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। তার কাপড় চোপড় ভালো ছিল না, তাই বৃষ্টিতে ভিজে গেলে হালকা সমস্যা হতে পারে। তাই তো বোকামকে হালকাভাবে বিদায় জানিয়ে সেখান থেকে হুট করে পালিয়ে যায়। চোখের পলকে ঝিরিঝিরি বৃষ্টি মুষলধারে বৃষ্টিতে পরিণত হয়। জোরে জোরে বৃষ্টি পড়তে থাকে। তাই নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের সম্মান রক্ষার্থে তাড়াতাড়ি করে দিঘির পাশে থাকা একটা কুড়ে ঘরে আশ্রয় নেয়। কুড়ে ঘরটা ছোট, এভাবে খোলামেলা, যে কেউ বাহির থেকে দেখতে পারবে ভেতরে কি হচ্ছে। তাই ওখানে গুটিসুটি মেরে বসে থাকে। অন্যদিকে বিকেলের আগে জাঙ্কুকের তার মার সাথে কিছু বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়, যার কারণে জাঙ্কুক রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। এতক্ষণ জাঙ্কুক বাহিরেই ছিল, কিন্তু হুট করে বৃষ্টি হওয়াতে জাঙ্কুকের অনেক সমস্যা হতে লাগে। জাঙ্কুক বৃষ্টি একদমই সহ্য করতে পারে না, আর বৃষ্টিতে ভিজতে জাঙ্কুক অনেক বেশি অসুস্থ হয়ে যায়। এতটা পরিমাণে অসুস্থ হয়ে যায় যে নিঃশ্বাসও ঠিকভাবে নিতে পারে না। কয়েক মিনিটের মধ্যে জাঙ্কুক বৃষ্টিতে এতটা ভিজে গিয়েছে যে শার্ট প্যান্ট সবকিছু ভেজা ভেজা। হাঁটতে হাঁটতে জাঙ্কুক দিঘির পাশে থাকা সেই কুড়ে ঘরটির সামনে চলে আসে। সেখানে চলে আসতেই জাঙ্কুক নিজের শরীরে থাকা টি শার্টটি খুলে ফেলে। জাঙ্কুক দেখে তখনও নোটিস করেনি। তে জাঙ্কুকের পিছিয়ে ছিল। তে জাঙ্কুকে দেখতে অনেক বেশি ভয় পেয়ে যায়। কে আপনি? ও আল্লাহ, এখানে তো দেখি একটা মেয়ে আছে। এই তুমি এই মেয়েটা না যে ভোরবেলা নাচ করে বেড়াও? নাচ করে কিংবা গান করে, এটা আপনার কি? আর দেখতে পাচ্ছেন না যে আমি ভেজা? আমার দিকে ভাবে তাকিয়ে আছেন কেন? আর ছেলে ঘরে কি করতেছেন? বের হন এই রুম থেকে। এই ছেলেটা কি তোমার নিজস্ব সম্পত্তি নাকি যে তোমার কথা আমার বেরিয়ে যেতে হবে? না, আমার নিজস্ব সম্পত্তি না, কিন্তু দেখুন না আপনার কিংবা আমার কারো অবস্থা ভালো না। এরকম ভাবে যদি গ্রামের লোকেরা দেখে তাহলে আর চিন্তা করে না জমিদার বাড়ির ছেলের উপর আঙুল তুলে কথা বলবে, এত সাহস এই গ্রামের কারোই নেই। আর তাছাড়া আমি বের হয়ে যেতাম, তোমাকে একাই থাকতে দিতাম, কিন্তু আমার বৃষ্টিতে ভিজতে অনেক সমস্যা হয়, শ্বাসকষ্ট হয়। যদি মারা টারা যায় তাহলে? দেখুন আমার সাথে নমস্কার করতে আসবেন না। আপনি না হয় জমিদার বাড়ি ছিলে, আপনার কিছু হবে না, কিন্তু এরকম অবস্থায় যদি আমাকে দেখে ফেলে তাহলে গ্রামের মানুষ কতটা খারাপভাবে আমার দিকে তাকাবে সেই ধারণাও আপনার নেই। তা আপনাকে অনুগ্রহ করছি, রিকোয়েস্ট করছি, প্লিজ এখান থেকে বেরিয়ে যান। আহা তুমি বুঝতে পারছো না, আমি বৃষ্টিতে একদমই ভিজতে পারি না। এতক্ষণ ভিজার পর আমার শ্বাসকষ্ট হচ্ছে, আর একটু যদি ভিজি তাহলে আমি দম বন্ধ হয়ে মারা যাবো। একটা কাজ করো, তুমি আমার কাপড়টা নিয়ে নাও, আমার কাপড়টা পরে তুমি বেরিয়ে যাও, তাহলে তোমার কোনো অসুবিধা হবে না, রাইট? এই অবশেষে কোনো উপায় না পেয়ে জাঙ্কুকের কাপড়টা পরে ফেলো। জাঙ্কুকের কাপড় পরে এই চিলেকোঠা থেকে দৌড় দেবে, ঠিক সেই সময় মাটিটা পেছলা হওয়ার কারণে তে ঠাস করে জাঙ্কুকের উপরে পড়ে গেল। জাঙ্কুক তার কোমরটা ধরে ফেলার কারণে তে জাঙ্কুকের একদম কাছাকাছি চলে আসে। দূর থেকে দেখলে মনে হচ্ছিল যে টাইকুক একে অপরকে কিস করছে। এই দৃশ্যটাই দেখে ফেলে গ্রামের কয়েকজন কুটনা পঞ্চায়েত। ওরে বাবা, তে নাকি এই গ্রামের সবচেয়ে সুন্দর আর ভদ্র মেয়ে? তাহলে ভদ্রতার সৌন্দর্যের নিচে এরকম তলে তলে টেম্পো চলতেছে? যেটা জানেন না সেটা নিয়ে কথা বলতে আসেন কেন? এখানে কি হয়েছে না হয়েছে সেটা কি আপনি নিজের চোখে দেখছেন? ওরে বাবা, চোরের মায়ের বড় গলা দেখি। পুরানো নষ্টমি দেখার তোমার দরকার নেই, সামনাসামনি যেটা দেখছে এটাই যথেষ্ট। চাচা আপনি যা ভাবতেছেন এমনটা কিছুই না। এখানে বৃষ্টি পড়তেছিল, তাই আমি ওনার শার্টটা পরে এখান থেকে দৌড় দিতে দিয়েছিলাম, তখনই পিছলা খায় ওনাদের উপর পড়ে যাই, আর তখনই আপনারা এখানে আসেন। হ্যাঁ আমরা এখানে আসার পরে তো তোমার রোমান্সের ব্যাঘাতটা ঘটলো। এত কথা না নেকা কান্না করতে আসবে না। এই আপনারা কি সহজ সরল বাংলা কথা বুঝেন না? আমি বলতেছি না আমাদের মাঝখানে এরকম কোনো কিছুই নেই। এই মেয়েটা দৌড় দিয়ে আমার উপর পড়ে গেছে, দৌড় দিতে দিয়েছিল পড়ে গেছে, বাস। আর তখনই আপনারা আসছেন, এটা খারাপ কি? আমরা কি খারাপ কিছু করছি? না 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 না, আপনারা হচ্ছেন জমিদার বাড়ির বংশধর, আপনারা কি খারাপ কিছু করতে পারেন? খারাপ তো হচ্ছে এই নষ্ট মাইয়াগুলা যারা আপনারা এরকম কাজে প্রলুব্ধ করে। আর তোমরা দেরি করতেছো কেন? মেয়েটা চুল ধরে পেটটা দাও না। তো এভাবে গ্রামের মানুষরা তে এবং জাঙ্কুকে নিয়ে আজে বাজে খারাপ কথা এবং খারাপ মন্তব্য করতে থাকে। বিশেষ করে তেকে বেশি টার্গেট করে, তেকে নিয়ে উল্টা পাল্টা যাত্রা বলতে থাকে। এইসব আর জাঙ্কুক সহ্য করতে না পেরে কিছু লোকদের সাথে জাঙ্কুকের হাতাহাতি হয়। কিছুক্ষণের মধ্যেই দুইজনের পরিবারের সদস্যরাও সেখানে চলে আসে। আর গ্রামের রাজারা মানুষরা তো আছেই, পুরো একটা গোল সার্কেল হয়ে যায় এদের বিচার করার জন্য। মানুষরা তে নামে আজে বাজে কথা বলছিল। এগুলো শুনে জেহুপের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। সে তাদের চাচা লাগে।
জেহবের কোনো সন্তান নেই। তেকে ছোটবেলা থেকে নিজের বাচ্চার মতো আদর যত্ন করে বড় করেছে। তেকে জেহব ভালোভাবে চেনে, খারাপ কিছু করার মতো মেয়ে তে না। কিন্তু এরকম একটা পরিস্থিতির শিকার হওয়ার কারণে তাদের মান সম্মান একবারে ধুলোয় মিশিয়ে গেল। তে ও নিরপরাধ জানার সত্ত্বেও সবাই তেকেই টার্গেট করছিল। জেহবের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সম্মান। আজকে সেই সম্মানটা একদম ধুলোয় মিশিয়ে গেল। জমিদার সাহেব আরেম সেখানে আসাতে পরিস্থিতিটা একটু ঠান্ডা হয়। ক্ষমতা দাপটের সামনে কারোই মুখ চলে না। আরেমের সামনে কেউই কথা বলতে পারছিল না। আরেম এসে সোজা সাপটা সবাইকে বলে দেয় যে এখানে যা হয়েছে শুধুমাত্র একটা দুর্ঘটনা। ইচ্ছাকৃতভাবে কেউ এখানে খারাপ কিছু করেনি। তেকে আমি ভালোভাবে চিনি, আর আমার ছেলেও খারাপ কিছু করবে না, আর আমার তেও খারাপ কিছু করবে না। দূর থেকে দৃশ্যটা বুগামও দেখে ফেলে। বুগাম ভাবে যে তে সত্যি হয়তো জাঙ্কুকের সাথে অ্যাফেয়ার চালাচ্ছে এবং বুগামের সাথে টাইম পাস করেছে। তাই তো আজকে বুগামের বিয়ের প্রপোজালের ব্যাপারে তে কোনো কিছু না জানিয়ে হুট করে গায়েব হয়ে গেল। এই কথা ভাবতে ভাবতে বুগামের চোখেও পানি চলে আসে। দূর থেকে বুগামকে দেখে বুগামের মনের ভিতরে কি কথা চলছে সেটা বোঝা যায় এবং এটা ভেবেই চোখ দিয়ে টকবক করে পানি পড়তে থাকে। বুগামের তো বিয়ের প্রপোজাল নিয়ে আসার কথা, কিন্তু হুট করে এত কিছু হয়ে গেল যে এখন বিয়ের প্রপোজাল তো দূর, এই গ্রামের কেউই তের জন্য আর বিয়ের প্রপোজাল আনবে না। তেতে এতক্ষণ ফুপিয়ে কান্না করছিল, কিন্তু এখন আর কষ্টটা সহ্য হচ্ছে না। এই মানুষ সেই মানুষের এত কথা তে আর হজম করতে পারছে না। তাই তো জোরে জোরে হাওমাও করে কান্না করতে শুরু করলো। এর কান্নার এক একটা আওয়াজ জাঙ্কুকের হৃদয়ে দাগ কেটে দেয়। এত বেশি কষ্ট লাগছে জাঙ্কুকের, সাথে অনেক বেশি রাগ উঠছে গ্রামবাসীদের উপর। না জেনে না শুনে একটা মেয়েকে এত বেশি বেইজ্জত কিভাবে করতে পারে। জাঙ্কুক আর 10-5 কথা ভাবলো না, ডিরেক্ট জেহবের কাছে গিয়ে জেহবের হাত ধরে ফেললো। দেখুন, জানি না কথাটা এখানে বলে ঠিক হবে কিনা, কিন্তু আমি আপনার থেকে বিয়ে করতে চাই। দয়া করে না, ওকে আমি পছন্দ করি, তাই ওকে বিয়ে করতে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে এই সপ্তাহের মধ্যে ওকে বিয়ে করে নিজের জীবন সঙ্গিনী বানাবো ওকে। জাঙ্কুকের এই বিয়ের প্রস্তাব জেহব আর ফিরিয়ে দিতে পারে না। ফিরিয়ে দিবেই বা কেন? ভবিষ্যৎ জমিদার হচ্ছে জাঙ্কুক। তাছাড়া জাঙ্কুক হচ্ছে এই গ্রামের সবচাইতে সুন্দর একজন ছেলে, উচ্চ শিক্ষিত, চিন্তা ভাবনা অন্যদের চাইতে সবচাইতে বেশি আলাদা। জেহব আর মানা করতে পারে না, সাথে সাথেই রাজি হয়ে গেল। জাঙ্কুকের বাবা আরেমও এই সিদ্ধান্তে একদম সহমত। কেনই বা হবে না? জাঙ্কুক একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আরেম এতে অনেক বেশি গর্বিত বোধ করছিল। কিছুই বলছে না, তার চোখ মুখ দিয়ে টকবক করে পানি পড়ে যাচ্ছে। তে বুঝতে পারে জাঙ্কুক তের দিকে বিয়ের হাত না বরঞ্চ দয়ার হাত বাড়িয়ে দিয়েছে। তে কি আর করবে? তের ভালোবাসার মানুষটা আজ তের থেকে আলাদা হয়ে গেল। বুগামের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেটা আর সম্ভব না। তের যত বেশি সম্মান ছিল সব সম্মানহানি হয়ে গেল। এই বিয়ের প্রস্তাবেও তের চোখে মুখে কোনো আনন্দের ছাপ প্রকাশ পেল না। কেনই বা হবে? তবে একটা জিনিস থেকে আনন্দ দিয়েছে, সেটা হচ্ছে গ্রামবাসীর নিরাপত্তা। তে জমিদার বাড়ির পুত্রবধূ হবে এটা শোনার পর সব গ্রামবাসীরাই চুপ হয়ে গেল হিংসার কারণে। তখন জাঙ্কুক তের পাশে গিয়ে দাঁড়িয়ে এক হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে পুরো গ্রামবাসীর উদ্দেশ্যে বলতে লাগলো, এই সপ্তাহের মধ্যে আমি তেকে বিয়ে করব। আশা করি আপনারা সবাই আমাদের বিয়েতে উপস্থিত থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। এই বিয়েটা যেহেতু অনেক বেশি ধুমধামে করবো, তাই অনেক আয়োজনের ব্যাপার স্যাপার আছে। এখন থেকে আয়োজনে নেমে পড়বো। আশা করি আপনারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবেন। এটা বলে জাঙ্কুক সেখান থেকে চলে যায়। পুরো গ্রামবাসীর মুখও সাথে সাথে বন্ধ হয়ে যায়। যাকে এতক্ষণ বদনাম করলো সে নাকি এখন জমিদার বাড়ি বউ হবে, এটা তো গ্রামবাসীরা হজম করতে পারছিল না। 4 দিন এভাবেই কেটে গেল। বিয়ের আয়োজনে জমিদার বাড়ি অনেক বেশি ব্যস্ত। জাঙ্কুক থেকে নিয়ে একদিনের জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিল কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। গাড়িতে চুপচাপে বসে আছে, জাঙ্কুকের সাথে কোনো কথা বলছে না। দেখো, তোমার যদি কোনো কিছু লাগে তাহলে তুমি নিশ্চিন্তে আমাকে জানাতে পারো, ঠিক আছে? আমার উপর দয়া করে আমাকে বিয়ে করছেন, আমার সম্মান বাঁচাচ্ছেন, এটাই অনেক। আমার আর কোনো কিছু লাগবে না। আমি যে ভুলটা করেছি তারই প্রায়শ্চিত্ত করছি। তোমার উপর দয়া দেখি তোমাকে বিয়ে করছি না। হ্যাঁ, সেটা আমিও জানি। তবে এই বিয়ের আগে আমি আপনাকে কিছু জানাতে চাই। আমি আপনাকে ঘৃণা করি, আপনাকে কখনো ভালোবাসতে পারবো না। তাই আমার কাছ থেকে এসব আশা করতে আসবেন না। আমার কারণে কালকে তোমার সম্মানহানি হলো, তোমার ভালোবাসার মানুষকেও আর তুমি পাবে না। তাই আমাকে ঘৃণা করাটা স্বাভাবিক। আমি তোমার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করবো না। জাঙ্কুকের মুখে বুগামের কথা শোনার পরতে একটু অবাক হয়। কিছু মনে করবে না, কিন্তু আপনি বুগামের ব্যাপারে কিভাবে জানলেন? জমিদার বাড়ি বউ হতে চলেছো, এতটুকু খবর তো আমি বের করতেই পারি তোমার ব্যাপারে। তবে একটা সত্য কথা হচ্ছে, বুগাম কিন্তু তোমাকে ভালোবাসে না। ভালোবাসলে কখনোই তোমাকে ছেড়ে যেতে পারতো না। আপনি যা ভাবার ভাবতে পারেন, তবে বুগাম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর আমিও ওকে। আপনি যা ভাবার আপনি ভাবুন, তাতে আমার কিছু আসে যায় না। জাঙ্কুক তের কথায় আর কোনো উত্তর দিল না। ডাইরেক্ট গাড়ি চালাতে শুরু করলো। গাড়ি চালানোর পথে রাস্তাতেই জাঙ্কুকের সাথে তার বন্ধু সুগার দেখা হয়ে যায়। তাই জাঙ্কুক সুগার সাথে কথা বলার জন্য গাড়ি থেকে বেরিয়ে পড়ে। অনেকক্ষণ যাবৎ জাঙ্কুক ফেরত না আসায় তে গাড়ির উইন্ডোটা একটু খুলে। ঠিক তখনই তে শুনতে পায় জাঙ্কুক সুগাকে বলছিল, আমি শুধু আয়ুকে ভালোবাসি, আর সারা জীবন আয়ুকে ভালোবেসে যাবো। ওকে আমি শুধু নামেই বিয়ে করছি, কারণ আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ওর অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, এই সমাজে টিকতে পারবে না। তাই দয়া করে ওকে বিয়ে করছি। তার বলে তুই একটা গ্রামের মেয়ের জন্য 4 বছরে নিজের ভালোবাসা মানুষকে ভুলে যাবি? তাকে বিয়ে করছি বলে যে আয়ুকে ভুলে যাবো, ব্যাপারটা তো এরকম না। আমার ভালোবাসা, মন সবকিছু আয়ের কাছে। তেকে তো শুধু আমি নামেই বিয়ে করছি। আমার নামের উপাধি নিয়ে ও সারা জীবন বেঁচে থাকবে, এক রুমে পড়ে থাকবে। দেখ ভাই, তুই যা করতেছস তা কিন্তু একদম ঠিক না। তুই কিন্তু 2 নৌকায় পা দিতেছস। তুই বুঝতেছস তুই কি বলতেছস? দেখ, যেখানে একদিকে যা, আয়ের কাছে গেলে আয়ের কাছে যা, তের কাছে গেলে তের কাছে যা। আয়ের কথা আর ভাববেও না, বুঝতে পারছস? কিছুক্ষণ
বন্ধুর সাথে তর্কাতর্কির পর জাংকুক আবারও গাড়িতে এসে গাড়ি চালাতে শুরু করে। তে এমন ভান করে আছে যে তে কিছুই শুনেনি। জাংকুক কিছুই বললো না, চুপচাপ থেকে তে বাড়ির সামনে এসে ড্রপ করে দিল। তখনই তে জাংকুককে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো, কি বলতে চাও? আমার এই জীবন নষ্টের একমাত্র কারণ আপনি, কিন্তু তাই বলে আমি আপনার অনুগ্রহে বেঁচে থাকবো না, বুঝতে পেরেছেন? আমার অনুগ্রহে বাঁচতে হবে না, আমার বউ হিসেবে সারা জীবন বাঁচবে তুমি। আপনাকে বিয়ে করলে সে না আমি আপনার বউ হিসেবে বাঁচবো, আমি তো আপনাকে বিয়ে করবো না। আপনার কি ধারণা আপনি জমিদার বংশের, তাই বলে আমাকে বিয়ে করবেন আর আমি রাজি হয়ে যাবো? আমি আপনাকে রিজেক্ট করছি, আমি আপনাকে বিয়ে করবো না। তের মুখে রিজেকশনের কথা শুনে জাংকুকের চোখ বড় বড় হয়ে গেল। এই প্রথমবারের জন্য জাংকুকে কোনো মেয়ে রিজেক্ট করলো, তাও আবার তের মতো সাধারণ একজন মেয়ে। তুমি কি বলছো, বুঝে বলছো তো, নাকি তোমার এক্সের কাছে? না, বোকামের কাছেও যাবো না। আমার কাছে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমার আত্মসম্মান। আমি কারো দয়ায় বাঁচতে চাই না, আর কারো দয়ায় বাঁচবো না। ঠিক আছে, তবে তাই করো যা তোমার করতে মন যায়। আমি কি তোমাকে বাধা দেওয়ার? যেহেতু বিয়ে করতে রাজি না, তাহলে আমিও তোমাকে ফোর্স করবো না। তাই জাংকুকে রিজেক্ট করার পর এই কথাটা গ্রামে একদম ছড়িয়ে পড়ে। জমিদার বাড়ির একজন ছেলেকে একটা সাধারণ মেয়ে রিজেক্ট করে দিল। এটা জাংকুকের কাছে অনেক বেশি ইনসাল্টিং মনে হচ্ছিল। তের উপর জাংকুকের অনেক বেশি রাগ উঠছিল, কারণ জাংকুক তো তেকে দয়া করেই বিয়ে করতো, কিন্তু তে এত বেশি ডিমান্ড, এত বেশি রাগ, অ্যারোগেন্ট দেখিয়ে জাংকুককে মানা করে দিল। জাংকুকও মানুষের এরকম কানাপুষি কথাবার্তা সহ্য করতে পারছিল না। তাই তো জাংকুক দেরি না করে আবারও অ্যাব্রোডে চলে গেল। সেখানে গিয়ে আয়ের সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করে ফেললো। আর এদিকে তে তো কোনোভাবেই টিকে থাকতে পারছিল না। এমনিতেই ওরা হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, আরও মানুষের কানাফুসিতে তে অসহ্য লাগছিল। জেহবের তো প্রতিদিনই কান্না করতো লুকিয়ে লুকিয়ে, কারণ মান সম্মানের ভয় জেহবের সবথেকে বেশি ছিল। তে আর এসব সহ্য করতে পারছিল না, তাই ঠিক করে যে এই গ্রাম ছেড়ে শহরে চলে যাবে। শহরে গিয়ে চাকরি করে নিজেরটা নিজে করে খাবে, না পরিবারের সাথে যোগাযোগ রাখবে, না তার গ্রামের সাথে। সেই দিন রাতের বেলায় তে কাউকে কোনো কিছু না বলেই গভীর রাতে একলা বেরিয়ে পড়লো শহরে যাওয়ার উদ্দেশ্যে। তে এই রাস্তাঘাটে কোনো কিছুই চেনে না, তবুও বেরিয়ে পড়লো। এটাই হয়তো বা তার জীবনে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। পথে বাসের জন্য দাঁড়িয়ে থাকাকালীন কিছু লোকেরা তের দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে কিছুই বুঝতে পারছিল না। যতক্ষণে কোনো কিছু বুঝে উঠবে ততক্ষণে তের সাথে খারাপ একটা ঘটনা ঘটে গেল। মানে তোমরা তো বুঝতেই পারছো আমি কি বুঝতে চাইছি। অনেকগুলো মানুষরা মিলে তের সাথে খারাপ কিছু একটা করলো এবং এরপর থেকে কিডন্যাপ করে ডাইরেক্ট থেকে পতিতালয়ে বিক্রি করে দিল। এই ঘটনা 2 বছর পরের কাহিনী। জাংকুক এখন বিদেশ থেকে ফেরত এসেছে। তার মন অনেক বেশি খারাপ, এখন সে অনেক বেশি ডিপ্রেসড, কেননা তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে অন্য একজনের সাথে চলে গিয়েছে। জাংকুক এখন নিজের মনের দুঃখ কমাতে লেখালেখি শুরু করেছে। ইচ্ছা হচ্ছে কোনো কবি হওয়ার। কিরে, তোর হাতের লেখা তো খুবই ভালো, কবিতার ভালোই মর্ম, কিন্তু তুই এগুলোকে পাবলিশ কেন করছিস না? জানি আমার উপন্যাসের কবিতার লাইনগুলো সুন্দর, তবে একটা বিষয় কি জানিস তো, এগুলো সুন্দর হলেও এদের মধ্যে কোনো প্রাণ নেই। আমি চাচ্ছি এগুলোকে জীবন দিতে। এরকম কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না যেখানে গিয়ে জীবন্ত উপন্যাস এবং জীবন্ত কবিতা লিখতে পারবো। আরে বন্ধু, তুই আগে বলবি না? চল তোর এক জায়গায় নিয়ে যাই, ওই জায়গায় গেলে নাকি সব পুরুষ মানুষের শান্তি খুঁজে পায়। আমিও যাইনি, তুইও যেহেতু যাইতে চাস শান্তিময় জায়গায়, তো চল তাই নিয়ে যাই। এমন হইতে পারে তুই নিজের কবিতা আর উপন্যাস খুঁজে পাবি। জাংকুক তো কল্পনাতেও ভাবতে পারেনি যে সুগাহা জাংকুককে পতিতালয়ে নিয়ে যাবে। মানে তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? তোর কি মনে হয় নিকৃষ্ট মহিলাদের কাছে গিয়ে আমি জীবন্ত উপন্যাস আর কবিতা খুঁজে পাবো? আরে বন্ধু, তুই এমন করিস কেন? আমি কি তোর কোনো মেয়ের লোক থাকতে কইতাছি? আরে মানে ওদের নাচ দেখতে আসছি তো, দেখি না কেমন নাচে, তুইও দেখ। জাংকুক তখনই সেখান থেকে রেগে মেগে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই জাংকুকের চোখ একটা চেহারার দিকে আটকে যায়। সেই বহু বছর আগে দেখা সেই সুন্দরী রোমান্টিক চেহারা এখন যেন তার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে দ্বিগুণের চাইতেও বেশি। তার অঙ্গি ভঙ্গি, তার গহনা, তার সাজ যেন মানুষকে আরো বেশি প্রলব্ধ করে তার সৌন্দর্যে ডুবে যাওয়ার জন্য। জাংকুক তো এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে, বিশ্বাসই করতে পারছে না তের মতো সুন্দরী, আত্মসম্মান মর্যাদা বোধকারী একজন নারী এইরকম একটা নিকৃষ্ট জায়গায়। তেও জাংকুককে দেখতে পেয়েছে। জাংকুককে দেখার পর থেকেই তে একটু একটু আড়ি চোখে জাংকুককেই দেখছিল। কিছুক্ষণের মধ্যেই গানের আসর শুরু হয়ে যায়। তে নিজের বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গিতে নাচ প্রদর্শন করছিল। তের দিকে অন্যান্য পুরুষ মানুষরাও খারাপ চোখে তাকিয়েছিল। এটা জাংকুক একদমই সহ্য করতে পারছিল না। একে তো তেকে এসব কোনো কিছুতেই মানায় না। যেই নারী নিজের জীবনের চাইতে আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেয় সেই কিনা এরকম একটা নিকৃষ্ট জায়গায়, আর যেই নারী সবার থেকে নিজেকে সারা জীবন লুকিয়ে রেখেছে সে কিনা এখন হাজারো পুরুষের সামনে এরকম নাচ প্রদর্শন করছে। জাংকুক কোনোভাবেই হিসাব মেলাতে পারছিল না। না না, ও নিজে থেকে কখনো এরকম একটা নিকৃষ্ট জায়গায় আসতে পারে না। ওকে তবে কোনো বিপদে পড়ে এখানে আসলো? না, ব্যাপারটা আমাকে জানতেই হবে। জাংকুক সাথে সাথে দেখে ওই রাতের জন্য ভাড়া করে নিল। না, যাকে জীবনের চাইতে বেশি ঘৃণা করি তার সাথে যে আবার এরকম ভাবে দেখা হয়ে যাবে তা তো কল্পনা তো ভাবতে পারিনি। তবে আপনার তো চরিত্র ভালো ছিল, আপনার তো এরকম জায়গায় আসার কথা না জনাব। তবে কিভাবে এখানে আসলেন? নিজের শরীরের তৃষ্ণা মেটাতে? আমার কারণে তোমার জীবনে যত বড় ক্ষতি হয়েছে তার কারণে এত বছর পরও আমাকে ঘৃণা করছো, এটা স্বাভাবিক। তবে তুমি এখানে কি করছো? তোমার তো এখানে আসার কোনোভাবেই কথা না। তা আমাকে এখানে দেখে অবাক হচ্ছেন? আমার এই কালো জীবনটা তো আপনার দেওয়াই দান,
কারণ আপনি আমার জীবনে না আসলে তো আমার জীবনটা তো অন্ধকারে পরিপূর্ণ হতোই না। আমার জন্য তোমার জীবনে যত দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু তোমার এখানে আসার কারণটাও কি তবে আমি? না না না, এখানে আসার কারণ আপনি কেন হতে যাবেন? আসলে ওই দিনে কলঙ্কের দাগ আপনার এবং আমার দুজনের গায়ে লেগেছিল, কিন্তু ক্ষতিগ্রস্ত শুধুমাত্র আমি হয়েছি, কারণ আপনি জমিদার বাড়ির জমিদার আর আমি সাধারণ একটা মেয়ে। ক্ষতিগ্রস্ত তো আমারই হওয়ার ছিল, তাই এখানে আমি এসেছি। এরপর তে A to Z সব কাহিনী জাঙ্কুকে খুলে বলে। এই কথা শুনে জাঙ্কুকের চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। জাঙ্কুকে অনেক বেশি ঘৃণা হচ্ছে নিজের প্রতি। নিজের কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ মনে হচ্ছে। তে এত খারাপ দিনের কারণ একমাত্র জাঙ্কুক। জাঙ্কুক সচরাচর কান্না করে না, কিন্তু তের এসব ঘটনা শুনে টক টক করে চোখ থেকে পানি পড়ছিল। ঠিক সেই সময় তে গিয়ে জাঙ্কুককে কিস করে। ক্ষমা করবেন জানাব, তবে আমার কাহিনী শুনে কান্না করার কোনো কিছু নেই। আমার এখানে জানেন তো, সব পুরুষরা আসে শান্তির জন্য, কান্না করতে না। আর আমি কান্না করতেও দেবো না। তে যে জাঙ্কুককে হুট করে কিস করে ফেলবে, এটা তো জাঙ্কুক কল্পনাতেও ভাবতে পারেনি। জাঙ্কুক তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে থেকে বলে, আচ্ছা এখন তুমি থাকো, আমি তাহলে যাই। তখনই তে জাঙ্কুককে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। জনাব, আজকে সারা রাতে ভাড়া দিয়েছেন, এভাবে তো আপনাকে যেতে দিব না। আগে টাকা উসুল করবেন, তারপর এখান থেকে বিদায় নেবেন। দেখো তুমি ভুল বুঝছো, আমি আমি এসব আগে কখনোই করিনি। আর তাছাড়া আমি তোমাকে এসবের জন্য ভাড়াও করিনি। আমি তোমার সাথে জাস্ট কথা বলতে চেয়েছিলাম, তাই তোমাকে আজ রাতের জন্য ভাড়া করেছি। তা আপনি যে কারণে ভাড়া করেন না কেন, তাতে আমার কিছু আসে যায় না। আমার কাজ না আদায় হওয়া পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না। আর একটা কথা তো আমার ব্যাপারে জানেনি, আমি কারো কাছ থেকে দয়া নিইও না, কাউকে দয়া দিইও না। তো এখন আসেন, আমার কাছে চলে আসেন। এটা বলে তে জাঙ্কুকে একেবারে ঠোঁটের কাছাকাছি চলে যায়। দেখো তে, প্লিজ প্লিজ প্লিজ, আমি এরকম কখনোই করিনি। আর আমি এরকম মেয়েদের সাথে কখনোই, আমি যেন বুঝতে পেরেছি এটা আপনার ফার্স্ট টাইম। তবে কি হয়েছে, একসময় আমারও ফার্স্ট টাইম ছিল, কিন্তু এখন তো আর নেই। যাক, আপনার যেহেতু ফার্স্ট টাইম, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হয়। এটা বলে তে জাঙ্কুকের উপরে অ্যাটাক করে দেয়। এক একটা টাচ জাঙ্কুকের গায়ে শিহরণ জাগিয়ে দেয়। এটা জাঙ্কুকের ফার্স্ট টাইম। এর আগে জাঙ্কুক কখনোই নারীদের সাথে এরকম ভাবে সংঘর্ষ সেখান থেকে বেরিয়ে যায়। সকাল হতেই জাঙ্কুকের অনেক বেশি ফ্রেশ অনুভব হতে লাগে। মনে হচ্ছিল অনেক দিনের যে বোঝাটা জাঙ্কুক বয়ে বেড়াচ্ছিল, সেটি হয়তো বা এক নিমেষেই শেষ হয়ে গিয়েছে। আজকে জাঙ্কুকের মনটা অনেক বেশি ভালো। তের প্রতিটা করা স্পর্শ জাঙ্কুককে অনেক বেশি আনন্দ দিয়েছে, তাই হয়তো মনটা অনেক বেশি প্রফুল্ল। বাসে যেতেই জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে একটা উপন্যাস লিখতে শুরু করে। একদিনের মধ্যে উপন্যাসটা শেষও করে ফেলে, এত তাড়াতাড়ি লিখেছিল। উপন্যাসটা শেষ করতে করতে রাত প্রায় 11টা বেজে গিয়েছে। তখনই সুগা জাঙ্কুককে বলে, কিরে যাবে নাকি একটু কালাপানি পান করতে? হ্যাঁ যাবো, কিন্তু কালাপানি পান করতে না, তের সাথে একটু কথা বলতে মন চাইছে। ওকে নিয়ে একটা উপন্যাস লিখেছি, উপন্যাসটা ওকে পড়ে শোনাবো। তের সাথে কথা বলতে যাবি, কিন্তু এত রাতে তো ওকে আর পাবি না, হয়তো বা কেউ না কেউ ওকে ভালো করেছে। ও শিট, আমার এই কথাটা আগে মনে পড়া উচিত ছিল। জাঙ্কুক সাথে সেই গাড়ি নিয়ে সেই পতিতালয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সুগাকে নিয়ে। তেকে তো এখন খালি পাবে না জানাব, ও তো অন্য একজনের সেবায় নিয়েছিল। আপনার যদি চেষ্টা মেটানো থাকে আমার কাছে আসুন না, আমি আপনার সব রাগ ঝাগ মিটিয়ে দেব। বললাম তো, আমার শুধু তেকে লাগবে, আর তের সাথে কথা বলতে চাই। যাও আর ওকে যত টাকার বিনিময়ে হোক আমার কাছে নিয়ে আসো। ওরে বাবা, তে তো দেখি এক রাতের মধ্যে আপনাকে পুরো নিজের আয়ত্ত নিয়ে এসেছে, কাবু করে ফেলেছে আপনার উপর। চিন্তা করবেন না, আপনার রানীকে আপনার সামনে নিয়ে আসছি। ওয়াও, কাল রাতে প্রথমবারে এত মজা পেয়েছে যে আজকে আবার আমার কাছে ছুটে এসেছো। জাঙ্কুক কিছু বলো না, এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ তের দিকে তাকিয়ে থাকার পর জাঙ্কুক বলো, তো কাজ শুরু করি। এখানে তো আর না, রুমে চলো। তো এখন বলেন, রুমে নিয়ে আসলাম। কি কাজের কথা আর কিসের কথা বলতে চান আপনি? আজকে সকালে তোমার কাছ থেকে যাওয়ার পর অনেক বেশি মনটা ভালো ছিল, রাতটাও ভালো কেটেছে। সারাটা দিন মাথার ভিতরে তোমার কথাই ঘুরঘুর করেছে, তাই তোমাকে নিয়ে একটা উপন্যাসও লিখে ফেলেছি। কিছুদিনের মধ্যে এই উপন্যাসটা আমি পাবলিশও করে ফেলবো। একটা পতিতাকে নিয়ে উপন্যাস, যা করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এগুলো আমাকে শোনাচ্ছেন কেন? এক দৃষ্টিতে জাঙ্কুকের চোখের দিকে তাকিয়েছিল। তখন জাঙ্কুক তের দিকে তাকিয়ে থেকে বলে, আমার অনেক বেশি মন চাচ্ছে তোমাকে কিস করতে, কিন্তু কেন জানি পারছি না। দয়া করে আমাকে একটু শিখিয়ে দাও কিভাবে তোমাকে কিস করতে হবে। আপনাকে আমি প্রচন্ড রকম ঘৃণা করি, আপনাকে আমি কোনো কিছুই শেখাতে পারবো না। এটা বলার পর তে জাঙ্কুকে একদম ঠোঁটের কাছাকাছি চলে যায়। নিজে যা করার ইচ্ছা আছে সবকিছু নিচে নিচে শিখুন। আমি আপনার টিচার না, যা করার আপনাকেই করতে হবে। জাঙ্কুক আর দেরি করলো না, তের গালটা ধরে নিজের কাছে নিয়ে এসে জোর করে তেকে কিস করতে লাগলো। তো সকালে ঘুম থেকে উঠে জাঙ্কুক সবার আগে তেকে সেই পতিতালয় থেকে মুক্ত করে ফেলে এবং নিজে 5 কোটি টাকা দিয়ে তেকে কিনে ফেলে। জাঙ্কুক তেকে নিয়ে নিজের একটা বাংলা বাড়িতে দিয়ে আসে। আজকে থেকে তুমি এখানেই থাকবে। কেন এখানে থাকবে কেন? আমি কারো দয়া নিতে পছন্দ করি না, জানেনই তো। জানতাম তুমি এটাই বলবে, তবে আমি তোমাকে দয়া দেখাচ্ছি না। তুমি আমার উপন্যাস লেখার একমাত্র অনুপ্রেরণা, আমার শান্তির অনুপ্রেরণা, তাই আমি তোমাকে কিনে নিয়েছি। আর তাই তুমি এখানে থাকবে। এখন তো থাকতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তবে একটা জিনিস আমি আপনাকে ক্লিয়ার করে দিই। আপনি যদি ভাবেন আপনি আমাকে ভালোবেসে আমার মনে আপনার প্রতি ভালোবাসা জন্ম দিবেন, তবে কিন্তু সেটা ভুল, কারণ আমি আপনাকে জঘন্যভাবে ঘৃণা করি আর সারা জীবন ঘৃণা করে যাব। বুঝতে পেরেছি, তবে সারা জীবন ঘৃণা করে যাবে কেন?
এখন কি নিজের এক্সকে ভালোবাসো নাকি? এক্সের কথা শুনতে তের মুখটা কালো হয়ে গেল। বোকামের কথা বলছেন তো? বোকামে জানেন, ও না আমার পতিতালয়ে এসেছিল, ওর সাথে আমার দেখা হয়। তারপরে ও আমাকে ভাড়া করে আমার সাথে কোনো কিছু না করে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আমি খবর পাই ও নাকি সুসাইড করে মারা গিয়েছে। আমার মতো একজন খারাপ মেয়ের জন্য ও নিজেকে শেষ করে দিল। ওই দিন বুঝলেন, আমার না আপনার কথা অনেক বেশি মনে পড়েছিল। মনে আছে আপনি একদিন বলেছিলেন বোকাম আমাকে কখনোই ভালোবাসেনি, ভালোবাসলে আমাকে ছেড়ে যেতে পারতো না। ওই আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, তাই আমার দুঃখ দেখে ও আর সহ্য করতে পারেনি। কথাটা শুনে খারাপ লাগলো। হয়তো বা বোকাম তোমাকে ভালোবেসেছিল, কিন্তু আমার সাথে বেশি ভালোবাসে না। যদি আমি তোমাকে নিজের ভুলের কারণে হারাই, তাহলে আমি নিজেকে শেষ করে একেবারেই এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো না। আমি তিলে তিলে নিজেকে শেষ করবো। বাহ, যদি আপনি তিলে তিলে নিজেকে শেষ করেন, তবে আমি মরতে চাই না। সেই দৃশ্যটা দেখতে চাই যে আমি যাকে এত বেশি ঘৃণা করি সে কিভাবে মরে। তাহলে চলো প্রতিযোগিতা হয়ে যাক। আমি তোমার মনে নিজের প্রতি ভালোবাসার জন্ম দিতে পারি কিনা, আর তুমি সারা জীবন আমাকে ঘৃণা করে যেতে পারো কিনা। এরকম প্রতিযোগিতা আপনি সারা জীবন হেরে যাবেন। কখনোই আমার মনে আপনার প্রতি ভালোবাসার জন্ম দিতে পারবেন না। সেটা খুব তাড়াতাড়ি দেখা যাবে আমার জান। এটা বলে জাংকুক তের উপর অ্যাটাক করে দেয়, এরপর তাকে কিস করতে থাকে। তো এভাবেই টাইকুকের জীবন 1 বছর এভাবেই কাটতে থাকে। জাংকুক থেকে অনেক বেশি ভালোবাসে, সবসময় তের কেয়ার নেয়, কিন্তু তে সবসময় জাংকুককে নিজের থেকে দূরে ছড়িয়ে দেয়, আবার কাছেও টেনে নেয়। জাংকুক তের আচরণ কোনো কিছু বুঝতে পারে না, একবার কাছে টানে তো একবার দূরে ঠেলে দেয়। আর তে তেতে তেতে কোথায় জাংকুক এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। এইসব কথা সারা জীবনই তে বলে যাবে। 1 বছর পর জাংকুক ঠিক করে তেকে বিয়ে করবে, তাই তো ফুল দিয়ে তেকে প্রপোজ করে। তেও প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। জাংকুক বিয়ের প্রিপারেশন নেয়। তখন পুরো ফ্যামিলি এবং গ্রামের সবাই এটা নিয়ে কানাপুষি শুরু করে। সবাই বলতে থাকে একটা পতিতার সাথে জমিদার বাড়ির ভবিষ্যৎ জমিদারের কিভাবে বিয়ে হতে পারে। জাংকুক তখন আর কাউকে পাত্তা দেয় না, কারো কথাতেই জাংকুকের কোনো কিছু আসা যায় না। অনেক ধরনের লোক অনেক বড় বড় কথা বলে, কিন্তু জাংকুক নিজের সিদ্ধান্তে অটল থাকে। যেমনি হোক না কেন সে তেকে বিয়ে করবে। যদি তেকে বিয়ে করতে না পারে, তাহলে সে গ্রাম ছেড়ে চলে যাবে, অন্যয়তো এই দেশ ছেড়ে চলে যাবে। তাতেও জাংকুকের কোনো কিছুই আসা যায় না। পুরো পরিবার এবং সমাজের বিরুদ্ধে কি একজন পতিতাকে একজন জমিদার বিয়ে করে ফেললো। এটা একটা নতুন ইতিহাস রচনা হয়ে গেল। জাংকুকের তাতে কিছুই আসা যায় না। তেকে বিয়ে করে স্বীকৃতি দিতে পেরেছে, এরাই জাংকুকের কাছে অনেক। একটা কাজের শুধু বাকি, সেটা হচ্ছে তেকে ভালোবেসে তার ভালোবাসার জোয়ারে ভাসিয়ে দিবে। এটাই তো জাংকুকের প্ল্যান ছিল, কিন্তু এটাও আর সফল কোথায় হলো। বাসরাতেই তে জাংকুকের উপর অ্যাটাক করে দেয়। আর ওই সব ঘটনাগুলোই হয় যেগুলো আমরা ভিডিওর ফার্স্টের দিকে দেখতে পাই। তো এখন বুঝতে পেরেছেন অফিসার, আমি কেন জাংকুককে মিটতে চেয়েছি? এই কারণে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, জাংকুকে প্রথমবারের জন্য আপনার কাছে আসেনি, এর আগে তো 1 বছর আপনারা একসাথেই ছিলেন। আপনি চাইলে তখনই জাংকুককে মেরে ফেলতে পারতেন, কিন্তু কাজটা বাসরাতেই কেন করলেন? হ্যাঁ, আমি চাইলে আগেই মারতে পারতাম, কিন্তু আগে যদি ওকে মেরে ফেলতাম তাহলে আর ইতিহাস রচনা হতো না। সবাই ভাবতো একজন পতিতা একজন কবিকে মেরে ফেলেছে, কিন্তু এখন কাহিনীটা ভিন্ন। এখন সবাই এটাই জিজ্ঞেস করবে যে কেন বউ বাসরাতের দিন জামাইকে মারতে চাইলো, তাও আবার বউ একজন পতিতা। কাহিনীটা কি? তখন সবাই আমার আসল কাহিনীটা জানতে চাইবে, আর তখন সবাই বুঝতে পারবে যে আমার প্রতি কতটা অন্যায় হয়েছে। ঠিক তখনই ডক্টর সুগার কাছে এসে সুগারকে বলল, চিন্তা কোনো ব্যাপার নেই, আঘাতটা যদিও ঘন ছিল, কিন্তু অপারেশনের পর এখন সিচুয়েশন নর্মাল। আজ কিংবা কালকে থেকে ক্যাম্প ফিরতে চলে আসবে। যাক, আমার বন্ধুটা জানে বেঁচে গেল। তো এখন মিস্তে, এখন আপনি কি করবেন? এখন সারা জীবন জাংকুককে হামলার দায়ে জেলখানায় থাকতে হবে, পচে পচে মরবেন। আমার বন্ধুটা একবার সুস্থ হোক না, আপনাকে জেলে ভাত খাইয়ে ছাড়বো। আমি কিছুই বলে না, চুপচাপ চেয়ারের উপর বসে রইল। সুগার আদেশে তেকে জেলখানায় পাঠানো হলো। জাংকুকের সকালে জ্ঞান ফিরতেই সবার আগে জাংকুক তেকে মুক্ত করে দিতে বলে। পাগল নাকি? ও তোকে মারতে চেয়েছে, আর তুই ওকে মুক্ত করার কথা বলছিস? ও আমাকে যদি মারতে চাইতো তাহলে আমার গলায় আঘাত করতো, আর যদি মারতে চাইতো তাহলে দরজায় খুলতো না, 1 নিমিষে শেষ করে ফেলতে পারতো। তো মাথা কি কেসে নাকি? জাংকুক আর কারো কথাই কান দিল না, তেকে মুক্ত করে দিল। তেকে সম্মানের সহিত জাংকুকের বাড়িতে দিয়ে আসা হলো। কিছুদিনের মধ্যে জাংকুক সুস্থ হওয়ার পর বাড়িটিতে ফেরত এলো। জাংকুক বাড়িতে ফেরত আসার পরে সকল স্টাফদেরকে বিদায় করে দিল। বাড়িতে একমাত্র তে আর জাংকুকই রয়েছে। রাতের বেলা জাংকুক একটা রিভলভার নিয়ে তের সামনে চলে গেল। সব স্টাফদেরকে বিদায় করে দিয়ে এখন রিভলভার নিয়ে আমার সামনে এসেছো, আমাকে বাঁচতে চাও? জাংকুক কিছুই বলল না। রিভলভারটিতে 6টি বুলেট ভরার পর রিভলভারটি তের হাতে ধরিয়ে দিল। নাও, আমাকে এখনই শেষ করে দাও। আমাকে যেহেতু মারতে চাও, এখন বাড়িতেও কেউ নেই, কেউ আমাকে বাঁচাতেও পারবে না, আর তোমার প্রতিশোধ নেওয়াও শেষ হয়ে যাবে, তো মেরে ফেলো এখন। রিভলভারটি হাতে নেওয়ার সাথে সাথে জাংকুকের দিকে বুলেটটি তাক করে রাখে, কিন্তু কোনোভাবেই আর গুলিটা করতে পারে না। তের চোখ দিয়ে ছলছল করে পানি পড়ে যাচ্ছে। এটাই তো সমস্যা, আমি তোমাকে মারতে পারবো না, আর মারতে চাইলেও মারতে পারবো না। সত্যি কথা বলেছে, আমরা নতুন করে জীবন শুরু করি। চলো না, সব কিছু নতুন করে শুরু তো আমিও করতে চাই। তোমাকে ভালোবেসে ফেলেছি, তাই তোমার প্রতি ঘৃণা থাকা সত্ত্বেও তোমাকে মারতে পারছি না। তোমার দিকে ছোট্টবাড়ি থেকে আমার সেই খারাপ দিকগুলোর কথা মনে পড়ে যায়। এই পরিবেশ, এই সব কিছু আমাকে শেখায়
খারাপ দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। ঠিক আছে, তাহলে তোমার যেহেতু এখানে থাকতে ভালো লাগে না, তাহলে আমি এখানে তোমাকে রাখবো না, তোমাকে নিয়ে বিদেশ চলে যাব। তো যেই কথা সেই কাজ, জাংকুক থেকে নিয়ে বিদেশে চলে গেল। এরপর সেখানে কয়েকদিন থাকা শুরু করলো। আস্তে আস্তে তার মনটা একটু ফ্রেশ হতে লাগে। তারা দুইজনে মিলে একে অপরকে অনেক বেশি ভালোবাসে, তাই তো তারা বেবি প্ল্যানের চিন্তা ভাবনা করে। বেশিরভাগ সময় চুপচাপ থাকে, তাই তো জাংকুক চিন্তিত হয়ে একজন সাইকিয়াট্রিস্টকে ডেকে দেখায়। দেখুন, আপনার ওয়াইফের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, তিনি ডিপ্রেশনের লাস্ট স্টেজে আছেন এবং ওনাকে কখনোই মন খারাপ করতে দেওয়া যাবে না। ওনাকে যতটুকু সম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করবেন। জাংকুক কিছুই বলল না, বাসে চলে গেল। তাইকুক অনেকদিন ধরে বেবি প্ল্যানের ট্রাই করছিল, কিন্তু তে কোনোভাবেই প্রেগনেন্ট হচ্ছিল না। এই ব্যাপারটা তেকে চিন্তিত করে ফেলে। তাই তো জাংকুককে না জানিয়ে একটা ডক্টরের কাছে তে চলে যায়। তখনই তে জানতে পারে তে কখনোই বাচ্চার মা হতে পারবে না। এই ব্যাপারটা জাংকুক আগে থেকেই জানতো, কিন্তু তে যেহেতু ডিপ্রেশনে আছে তাই জাংকুক আর তেকে এটা জানায়নি, কারণ জাংকুক কোনো মূল্যেই তেকে হারাতে চায় না। তে কিছুই বলল না, বাসায় চলে গেল। বাসায় গিয়ে জাংকুকের জন্য নিজেকে সজ্জিত করলো। যে কোনো মূল্যেই হোক জাংকুককে ভালো রাখতে হবে, এখন আর আগের কথা বলে তো লাভ নেই। জাংকুক বাসায় আসতেই তেকে এরকম রূপে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। অনেকদিন পর তেকে হাসি খুশি মনে হচ্ছে। তেও গিয়ে জাংকুকের ঠোঁটে একটা চুমু খায়। এরপর জাংকুকের সাথে কথা বলতে থাকে। অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবেই কথা বলছিল। এটা দেখে জাংকুক অনেক বেশি খুশি হয়ে যায়। রাত হতেই তে জাংকুককে কাছে টেনে নিল। এরপর ভালোবাসায় ভরিয়ে দিচ্ছিল। ভালোবাসতে বাসতে হুট করেই তে নিজের পেছনে রাখা একটা ইনজেকশন জাংকুকের ঘাড়ে পুশ করে দেয়। ইনজেকশনটি ছিল অবশ্যই, মানে জাংকুকের ফুল বডি অবশ থাকবে, কিন্তু সেন্স সবকিছুই ঠিকঠাক থাকবে। যা, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি কি করবো বল, আমার এই কষ্ট সহ্য হচ্ছে না, কোনোভাবে ভুলতে পারছি না আমার সাথে কি হয়েছে, আমি সহ্য করতে পারছি না জাংকুক। এটা বলি তে জাংকুকের সামনে নিজেকে শেষ করে দিল। জাংকুক এই কষ্ট দৃশ্য নিজের চোখে দেখলো, কিন্তু কোনো কিছু করতে পারলো না। 1 ঘন্টা পর যখন জাংকুকের শক্তি ফিরে পেলো, তখন জাংকুক এক দৃষ্টিতে তের এই নিথর দেহের দিকে তাকিয়েছিল। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচাতে পারলাম না, তোমার বেঁচে থাকার কারণ হতে পারলাম না। এটা বলার পর তেই যে চাকুটি দিয়ে নিজেকে শেষ করেছে সেই চাকুটি জাংকুক হাতে নিয়ে নেয় এবং সাথে সাথে পুলিশকে কল করে। আমি নিজের বউকে হত্যা করেছি, আমাকে অ্যারেস্ট করে নিয়ে যান। আদালতে মামলাটি চলতে থাকলো। এই মিস্ট্রিয়াস মামলাটিতে জাংকুকের কোনো অপরাধ না থাকার সত্ত্বেও জাংকুক সব অপরাধ নিজের মাথায় তুলে নিল। শাস্তি স্বরূপ জাংকুককে 4 বছরের জেল এবং পরবর্তীতে ফাঁসির নির্দেশ দেওয়া হলো। জাংকুক এই কঠিন শাস্তিটিও মাথা পেতে নিল, কারণ তার মৃত্যুর জন্য জাংকুক নিজেকেই দায়ী করেছে। Hey guys, it's me Ramya and আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ওয়ান শটটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার গতবারের ওয়ান শটটা কেমন লেগেছে, এই ওয়ান শটটা কেমন লেগেছে, কোনটা বেস্ট ওয়ান শট ছিল তোমাদের কাছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর স্পেশাল কথা হচ্ছে তোমাদের কেমন টাইপের ওয়ান শট পছন্দ এটা জানিয়ে দিও, যেন আমি পরবর্তীতে তোমাদের পছন্দ মতো তোমাদের সাজেশনে ওয়ান শটগুলো বানাতে পারি। তো আজকেরটা শেষ, আর কেমন লাগছে সেটা অবশ্যই বললো। ভালো লাগলে লাইক করো, ভালো না লাগলে ডিসলাইক করে চলে যাও, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।